নাটক নষ্ট নীড়। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর। নাট্যরূপ, নির্দেশনা ও আবহ নির্মাণ বৈজয়ন্ত রাহা। চরিত্রায়নে ভূপতি অনিরুদ্ধ মুখোপাধ্যায়, উমাপদ দীপক চৌধুরী, মন্দা শিপ্রা চট্টোপাধ্যায়, অমল বৈজয়ন্ত রাহা ও চারুলতার ভূমিকায় মৌ কর। আবহ সম্পাতে অলোকেশ দে সরকার। নাটক নষ্ট নীড়। ভূপতি, তুমি একটা ইংরাজি খবরের কাগজ বের করো। তোমার যেরকম অসাধারণ ইংরাজির উপর দক্ষতা। কথাটা তুমি মন্দ বলনি। পরের কাগজে প্রতিভা নষ্ট করার চেয়ে নিজের কাগজে স্বাধীনভাবে লেখা অনেক শ্রেয়। সেই কথাটাই তো বলতে চাইছিলাম। কিন্তু একা তো সে কাজ সম্ভব নয়, তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। সে আজ অব্দি কোন কাজে তুমি আমাকে সঙ্গে পাওনি বলো তো? সে ভরসা তো আছেই। তবে তাই হোক, নিজের কাগজ ভেবে একটা নাম দিতে হবে। তুমি নাম ভাবো, আমি ওদিকটা একবার দেখে আসি। আরে শোনো শোনো, কথা আছে। বলো। সেদিন মণি দিদি বলছিলেন চারু একা একা অন্দরমহলে থাকে, বেচারার সময় কাটে না। চারুর একজন কেউ সঙ্গিনী থাকা উচিত। তা মন্দাকে এখানে এনে রাখো না, চারু একজন বন্ধু পাবে, মন্দাও ভালো থাকবে। বেশ, তোমার যেমন ইচ্ছে। মন্দাকে একবার বলে দেখি। নাও, খাতা বই নিয়ে এসো। আনছি। বৌঠান আমাদের কলেজের রাজবাড়ির জামাইবাবু। রাজ অন্তঃপুরের খাস হাতের বুননি কার্পেটের জুতো পরে আসে। আমার তো সহ্যই হয় না। একজোড়া কার্পেটের জুতো চাই, নইলে কোনো মতেই পদমর্যাদা রক্ষা করতে পারছি না। তোমায় কতদিন ধরে বলছি। হ্যাঁ, তাই বই কি, আমি বসে বসে ওনার জুতো সেলাই করে মরি। দাম দিচ্ছি, বাজার থেকে কিনে আনোগে। যাও। সেটি হচ্ছে না। চলো ছাতে চলো, আগে দুটি খেয়ে নাও। চলো। কি চমৎকার জুতো বুনেছ বৌঠান, অপূর্ব। এবার তবে গলা বন্ধ একটা বুনে দিও, আর আর রেশমের রুমালে ফুল কাটা পাড় সেলাই করে দেবে। আর তারপর ইস, আমি ওনার জন্য সব করে দেব, আর উনি দুটি পরিয়েই ঋণ শোধ হবেন। দেবেই তো, তুমি ছাড়া দেবার আর কে আছে বৌঠান? আচ্ছা ঠিক আছে। শোনো, মাথায় একটা মতলব এসেছে। আমার ঘরের পিছন দিকে একটা একখণ্ড জমি আছে না, হ্যাঁ, ওখানে একটা বাগান করলে কেমন হয়? দারুণ ভাবনা। একটা কাগজ, পেন্সিল আর একটা স্কেল নিয়ে এসো তো, এখনই এঁকে ফেলি। তুমি বসো, আমি এখনই আসছি। বৌঠান, আমাদের এই বাগানে সেকালের রাজকন্যার মতো তোমাকে নিজের হাতে গাছে জল দিতে হবে। আচ্ছা, আর ওই পশ্চিমের কোণটিতে একটা কুঁড়ে তৈরি করে নিতে হবে, হরিণের বাচ্চা থাকবে। আর একটা ছোটখাটো ঝিলের মতো করতে হবে, তাতে হাঁস চড়বে। আর তাতে আমি নীল পদ্ম দেব, আমার অনেক দিনের স্বাদ। সেই ঝিলের ওপর একটা শাঁকও থাকবে, আর ঘাটে একটা বেশ ছোট ডিঙি। ঘাটটা সাদা মার্বেলের করে দিও। এত বেলায় বাগানে তোরা কি করছিস? ঠাকুরপো, ওকে কিন্তু কিছু বলবে না। পাকা আমরা খুঁজছি। পাশ যদি আমার জন্য আনিস। আর দাগ কাটতে হবে না, এসো গাছের ছায়ায় একটু বসি। অমল, তুমি যদি লিখতে পারতে বেশ হতো। কেন বেশ হতো? তাহলে আমাদের এই বাগান নিয়ে তোমাকে দিয়ে একটা গল্প লেখাতুম। আমরা দুজন ছাড়া আর কেউ বুঝতো না, বেশ মজা হতো। অমল, তুমি একবার লেখার চেষ্টা করে দেখো না, তুমি ঠিক পারবে। আচ্ছা, যদি পারি তো আমাকে কি দেবে? তুমি কি চাও? আমার মশারির চালে আমি লতা এঁকে দেব, সেইটে তোমাকে আগা গোড়া রেশম দিয়ে কাজ করে দিতে হবে। তোমার সমস্ত বাড়াবাড়ি, মশারির চালে আবার কাজ। সংসারে 15 আনা লোকের কাছে কুৎসিতা কিছুমাত্র পীড়াকর নয়, এটাই তার প্রমাণ। আচ্ছা বাবা, দেব, তুমি লেখো তো আগে। তুমি মনে করো আমি লিখতে পারি না?
তার মানে তুমি নিশ্চয়ই কিছু লিখেছো, আমাকে দেখাও। আচ্ছা দেখাও। আজ থাক বৌঠান, আজ থাক। না, আজই দেখাতে হবে। মাথা খাও, তোমার লেখা নিয়ে এসো গে। ঠিক আছে, আনছি। প্রবন্ধের বিষয় আমার খাতা। হে আমার শুভ্র খাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই। সূতিকা গৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর ললাট তুমি আবার লিখতে পারো না? পারি। অমল, গোটা কতক আমরা পেরে নিয়ে চলো, নইলে মন্দাকে কি হিসেব দেব? বেশ, আমরাই পারতে যাই। কি বুঝছো? কিসের? এই অন্দরমহলের। আমি তো বহির্মহলটা দেখছি। আমি অত বুঝি না বাপু। চারু খুব শিক্ষিতা, কি সব লেখাপড়া করে। আর ওই অমল, আহ, আর কি বুঝছো? গয়নাগাটি, বিষয় সম্পত্তি এসব দিকে তার নজর কিরকম? তোমার স্বভাব কি কখনো বদলাবে না? এতে স্বভাব বদলানোর কি হলো? ভূপতিদের অর্থ সম্পত্তি, বিষয় আশয় তো অঢেল, চারদিকে তো উপচে পড়ছে। খানিকটা আমাদের আঁচলেও যদি আসে, ক্ষতি কি? অতিরিক্ত হলে আমড়া গাছের আমড়া তো ধুলোয় পড়ে থাকে। এসব ভালো না। এদের এখানে তো আমরা রাজা রানীর মতোই আছি, কোনো অভাব আছে আমাদের? ভূপতি তো শুধু কাগজ কাগজ করে মোলো। কি যে ছাইপাশ লেখে, কে যে পড়ে কে জানে। সম্পত্তি দেখাশোনার কেউ নেই, তাই ভাবছি আমি। তোমার মতিগতি আমার ভালো লাগছে না। এরা মানুষ খুব ভালো, দেখো সম্মানটা যেন থাকে। আর ভূপতি বাবুরও বা কি রকম, সম্পত্তিও দেখেন না, নিজের তরুণী বউটিকেও দেখেন না, ফেলে রেখেছেন পিস্তুত ভাইয়ের ওপর। সে মন্দ না, যত ভূপতি কম দেখে তত ভালো। যত চারুলতার মন অন্যদিকে থাকে তত ভালো। কি যে বলে চলেছ তখন থেকে বুঝি না বাপু। চারুর মন সংসারে না থেকে, স্বামীর দিকে না থেকে অন্যদিকে থাকলে ভালো। তোমার মতলবটা কি বলো তো? বলবো, একটু সময় দাও প্রিয়ে, সব বলবো। তোমাকে না বললে বলবো আর কাকে? মরণ। কি বৌঠান, কি পড়া হচ্ছে? ও, মন্মথ দত্তের গলগণ্ড। আহ, বিরক্ত করো না, আমাকে পড়তে দাও। কি ভালো লেখেন। আমি তৃণ, ক্ষুদ্র তৃণ। ভাই রক্তাম্বর রাজবেশধারী অশোক, আমি তৃণ মাত্র। আমি কলার কাঁদি, কাঁচ কলার কাঁদি। ভাই কুষ্মাণ্ড। নিজের লেখা ছাড়া আর কিছু পছন্দ হয় না, না? তুমি ভারী উদার, তৃণটি পেলেও গিলে খেতে চাও। অন্যদিন কলেজ থেকে সোজা ভিতর বাড়ি আসো, আজ বাইরের ঘরে অতক্ষণ বসে রইলে কেন? ও, তাই তুমি উদার হয়েছো, বুঝলুম। আচ্ছা মশাই, ঠাট্টা করতে হবে না। দূর থেকেই দেখছি পকেট ভারী। কি আছে বের করে ফেলো। কি আছে আন্দাজ করো। না, দাও দাও দাও, নইলে আমি এই হাত- আচ্ছা, এই নাও সররূহ মাসিক পত্র। সেই খাতা প্রবন্ধটা বেরিয়েছে। ও, সররূহ পত্রে যেসে লেখা বের হয় না। সম্পাদক বড়ই কড়া, 100 প্রবন্ধের মধ্যে একটা বেছে নেন। কি হলো বৌঠান? কিছু না। তোমার ভালো লাগেনি? বললাম তো কিছু না, লেগেছে। চারু, চারু চলে যেও না, শোনো। আরে চারু, আমাদের অমল যে এমন ভালো লিখতে পারে তা তো আমি জানতুম না। আমি তো জানতুম, তুমি তার লেখা পড়েছো? হ্যাঁ, না ঠিক পড়িনি, সময় পাইনি। কিন্তু আমাদের নিশিকান্ত পড়ে খুব প্রশংসা করছিল। সে বাংলা লেখাটা বেশ বোঝে। তা আজ বুঝি তোমার পড়া নেই? মাস্টারটি বুঝি পালিয়েছেন? অমলকে কি তুমি সামান্য প্রাইভেট টিউটর পেয়েছো যে আমাকে পড়িয়েই সময় নষ্ট করবে? আচ্ছা, আজ থেকে আমি তোমাকে পড়াবো। তোমার বইগুলো সব আনো দেখি।
ঢের হয়েছে। তুমি এখন অন্যদিকে মন দিতে পারবে কিনা বলো। নিশ্চয়ই পারবো। আচ্ছা বেশ, তাহলে অমলের এই লেখাটা একবার পড়ে দেখো। এই লেখা পড়ে নবগোপাল বাবু তাকে বাংলার রাস্কিন উপাধি দিয়েছেন। কই দেখি। আষাঢ়ের চাঁদ। আজ কেন আষাঢ়ের চাঁদ পড়িয়াছ প্রান্তর পরে। বেশ বেশ লিখেছে, কিন্তু আমাকে কেন চারু? এসব কবিত্ব আমি কি বুঝি? তবে তুমি কি বোঝো? আমি সংসারের লোক, মানুষ বুঝি। মানুষের কথা বুঝি সাহিত্যের মধ্যে লেখে না। বৌঠান, বৌঠান, এই যে অমল, তুমি আষাঢ়ের চাঁদ আর ভাদ্র মাসের সারমেয়ের ওপরে যত খুশি লেখো, আমার আপত্তি নেই। আমি কারো স্বাধীনতায় কখনো হাত দিই না, কিন্তু আমার স্বাধীনতায় কেন এমন হস্তক্ষেপ, সেগুলো আমাকে না পড়িয়ে ছাড়বেন না? তোমার বৌঠানের এই কি অত্যাচার! তাই তো বৌঠান, আমার লেখাগুলো নিয়ে তুমি যে দাদার উপর জুলুম করবে এমন জানলে তো আমি লিখতুমই না। তোমার ভাইটির একটা বিয়ে দাও দেখি, তাহলে আর লেখার উপদ্রব সহ্য করতে হবে না। এখনকার ছেলেরা আমাদের মতো নির্বোধ নয়। তাদের যত কবিত্ব লেখায়, কাজের বেলায় সে আনা। কই তোমার দেওরকে আজ অবধি তো বিয়েতে রাজি করাতে পারলে না। আমি ভিতরে গেলুম। অমল, আমাকে এই কাগজের হাঙ্গামে থাকতে হয়। চারু বেচারা বড় একলা পড়েছে। মাঝে মাঝে চারুকে যদি ইংরাজি কাব্য থেকে তর্জমা করে শোনাও, তাহলে ওর উপকারও হয়, ভালোও লাগে। চারুর সাহিত্যে বেশ রুচি আছে। তা আছে। বৌঠান যদি আরো একটু পড়াশুনো করেন, তাহলে আমার বিশ্বাস উনি নিজেই বেশ ভালো লিখতে পারবেন। ততটা আশা করি না, কিন্তু চারু বাংলা লেখার ভালো মন্দ আমার চেয়ে ঢের বেশি বোঝে। ওর কল্পনা শক্তিও বেশ ভালো, স্ত্রীলোকের মধ্যে এমন দেখা যায় না। পুরুষের মধ্যেও কম দেখা যায়, তার সাক্ষী আমি। আচ্ছা আচ্ছা, তুমি তোমার বৌঠানকে যদি গড়ে তুলতে পারো, আমি তোমাকে পারিতোষিক দেব। কি দেবে শুনি? তোমার বউ ঠাকুরনের জুড়ি একটা খুঁজে পেতে এনে দেব। এবং আবার তাকে নিয়ে পড়তে হবে। চিরজীবন কি গড়ে তুলতে তুলতেই কাটাবো? অমল ঠাকুরপো, এই নাও পান। আমার জন্য? কি আশ্চর্য! কেন, তোমার জন্য পান সাজতে নেই? সে কথা নয়, এতদিন তো পান চাইলে। না, তা নয় ঠিক। এখন তুমি মান্যিগণ্যি হয়েছ, তোমার জন্য কিছু করতে পারলে আমারও মান বাড়ে। কি করে বুঝলে আমি মান্যিগণ্যি হয়েছি? কত বড় বড় সভায় যাও, লেখা পড়ো, তোমার নামে কত লোক চিঠি দেয়। জামাইবাবুও তো সেদিন চারুর কাছে তোমার কত প্রশংসা করছিলেন, সেই শুনেই বুঝেছি। নাও, পানটা মুখে দাও। আচ্ছা ঠাকুরপো, চারুকে যা সব লেখা পড়াও, আমাকে শোনাও না কেন? তোমাকে? তোমার এসব ভালো লাগে? জানতাম না তো। লাগে তো, কিন্তু তোমাদের মধ্যে গিয়ে বসলে তোমরা কি ভাববে, সেই ভেবে যাই না। তাই ভাবি। আগে যা চুরি করতে হতো, এখন তাই হেঁটে হেঁটে সামনে চলে আসছে কেন? চাইলেই যখন পাও, তখন চুরির কি দরকার? চেয়ে পাওয়াচ্ছে তাতে সুখ বেশি। ইচ্ছে মতো চেও, শুধু তোমার জন্য। অমল, আজকে ওই লেখাটা এনেছো তো? তোমরা পড়ো ভাই, আমিও শুনি। পড়া শুনতে বেশ লাগে। অমল কমলাকান্তের দপ্তরের সমালোচনা লিখে এনেছে, সে কি তুমি বুঝবে? হলেমি বা মুখ্যু, তবু শুনলে কি একেবারেই বুঝতে পারি? তা বেশ তো মন্দা বৌঠান, তুমি শুনবে, সে তো আমার সৌভাগ্য। ঠাকুরপো, তুমি যে বলেছিলে জাহ্নবী লাইব্রেরি থেকে পুরনো মাসিক পত্র কতগুলো এনে দেবে? সে তো আজ নয়। আজই তো? বেশ, ভুলে গেছো বুঝি? ভুলবো কেন? তুমি যে বলেছিলে। আচ্ছা বেশ, এনো না, তোমরা পড়ো, আমি তবে পরেশকে লাইব্রেরিতে পাঠিয়ে দিই। আমি এলুম। যাও, মান ভাঙাও গে। চারু রাগ করেছে, আমাকে লেখা শোনালে মুশকিলে পড়বে। কিসের মুশকিল? পড়ছি, শোনো। কাজে নেই ভাই, পড়ো না, দুটি পায়ে পড়ি। যাও, তুমি যাও।
তুমি আমার কাগজখানার কর্মাধ্যক্ষ, তাই তো? হ্যাঁ। চাঁদা আদায়, ছাপাখানা, বাজারের পাওনা শোধ, চাকরদের বেতন দেওয়া, এসব কে সামলাতো? আমি। তাহলে এই উকিলের চিঠিটা কেন? এটাতে লিখেছে আমার কাছ থেকে 2700 টাকা পায়, অথচ এ টাকা তোমায় আমি আগেই দিয়ে দিয়েছি। কাগজের তেনা 400-500 বেশি কিছুতেই নয়। এত টাকা আমার কাছ থেকে কাগজওয়ালা পায় কি করে? নিশ্চয়ই কোথাও কিছু ভুল হয়েছে। শুধু এটি নয়, আরো 4-5 জায়গা থেকে আমার কাছে চিঠি এসেছে আমি নাকি ধার নিয়েছি, আর টাকাটা তুলেছো তুমি। সব শুদ্ধ 1000-15-20 হবে। কেন নিয়েছো এই টাকা বেনামে? না মানে আমি। তোমার গ্রামে গত 6 মাসে তোমার 3 তলা পাকা বাড়ি হয়েছে। টাকাটা এইভাবেই তুলেছো তাহলে? আমি তো নিরুদ্দেশ হচ্ছি না। কাজ করে আমি ধীরে ধীরে শোধ দিয়ে দেব। তোমার সিকি পয়সা দেনা যদি বাকি থাকে তবে আমার নাম উমাপদ নয়। টাকাটা বড় নয় উমাপদ, বিশ্বাসটাই বড়। তুমি তুমি আমার বিশ্বাসটা ভেঙে দিলে। আজ আর আমার চারু ছাড়া কোথাও বিশ্বাসের আশ্রয় রইল না। তুমি তোমার দেশের বাড়ি ফিরে যাও, যাও। কাগজটা আর বাঁচাতে পারবো না, এত ধার। তবে যে বলো তুমি লিখতে পারো না? তুমি তুমি কখন এলে? এ তোমার ভারী অন্যায়। কি অন্যায় করেছি? লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? প্রকাশ্যে দেখতে পাইনি বলে। দাও দাও, ছিড়বে না, ছিড়বে না, ছিড়বে না বলছি। তুমি যদি পড়ো তোমার সঙ্গে জন্মের মতো আড়ি। যদি পড়তে বারণ করো তাহলে তোমার সঙ্গে জন্মের মতো আড়ি। আমার মাথা খাও ঠাকুরপো, পড়ো না। পড়বই পড়বো। তোমাকে নিয়ে পারবো না, যা খুশি করো। আমি পান নিয়ে আসি গে। চমৎকার হয়েছে। যাও, আর ঠাট্টা করতে হবে না। দাও আমার খাতা দাও। খাতা তো এখন দেব না, লেখাটা কপি করে কাগজে পাঠাবো। হ্যাঁ, কাগজে পাঠাবে বই কি, সে হবে না। আমি তোমাকে বলছি এ লেখা কাগজে দেবার উপযুক্ত হয়েছে, শপথ করে বলছি। উফ, যেটা ধরবে আর কিছুতেই ছাড়বে না। দাদাকে একবার দেখাতে হবে। না, তাকে শোনাতে পাবে না। তাকে যদি বলো আমি আর এক অক্ষরও লিখব না। বৌঠান, তুমি ভারী ভুল বুঝছো। দাদা মুখে যাই বলুন, তোমার লেখা দেখলে খুব খুশি হবেন। তা হোক, আমার খুশিতে কাজ নেই। লেখাটা অনেকটা তোমার মতো হয়ে গেছে না গো? না, খুব ভালো হয়েছে, বেশ ভালো। চারু, তুমি যে লেখিকা হয়ে উঠবে, পূর্বে এমন তো কথা ছিল না। আমি লেখিকা? কে বললে তোমায়? কখনো না। বামাল সমেত গ্রেপ্তার, প্রমাণ হাতে হাতে। এই দেখো সররূহ, আর এই দেখো বিশ্বরূপ। এই কাগজে আজ হাল বাংলার লেখার ঢং নিয়ে নিবন্ধে কি লিখেছে পড়ে দেখো। কি লিখেছে? লিখেছে, নবীনা লেখিকা শ্রীমতী চারুবালার রচনা প্রণালী অনুকরণ করলেই এই অমল কোম্পানির নিস্তার, নইলে তারা সম্পূর্ণ ফেল করবে। ও, দাও কাগজ দুটো পড়ি। আমি কাজে বেরুলুম। দেখি তো একলা বসে বসে কি করে। ও, বিশ্বরূপে আমাকে গালি দিয়ে ওনাকে প্রশংসা করেছে, সেইটে মুগ্ধ হয়ে পড়া হচ্ছে। আমি আজ মন্দাকেই লেখা শোনাবো। মন্দা বৌঠান, মন্দা বৌঠান। এসো এসো, এ যে মেঘনা চাইতে জল, কি ভাগ্যি। আমার নতুন লেখা দু একটা শুনবে? কতদিন থেকে তো হা পিত্তেশ করে বসে আছি, তুমি শোনাওই না। থাক, কাজ নেই ভাই, কে কোন দিক থেকে রাগ করে বসে। রাগ করবেন কে? কেনই বা করবেন? তুমি এখন শোনোই তো। অভিমন্যু যেমন গর্ভবাসকালে কেবল বুহ প্রবেশ করিতে শিখিয়াছিল, বুহ হইতে নির্গমন শেখে নাই। দেখো পর্দার পেছনে ছায়া। থাকুক, নদী স্রোত সেই রূপ গিরিদরির পাষাণ জঠরের মধ্যে থাকিয়া। আমি কি ওর কৃতদাস নাকি? তাকে ছাড়া আর কাউকে পড়া শোনাতে পারবো না? থাক, ভালো লাগছে না। আজকে আসি বৌঠান, পরে আরেকদিন শোনাবো। সব দিক কি করে যে সামলাবো,
বুঝে উঠতে পারছি না। চারু, অন্ধকারে একলা বসে আছো যে? মন্দা কোথায় গেল? চারু, কি হয়েছে চারু? কাঁদছো কেন? আমি কি তোমার উপরে কোনো অন্যায় করেছি? তুমি তো জানোই কাগজের ঝঞ্ঝাট নিয়ে কিরকম ব্যতিব্যস্ত থাকি। আমি তোমার কাছে সর্বদা আসতে পারি না। আমি অপরাধী। আর হবে না। সেজন্য নয়, তবে কি জন্যে? রাত্রে বলবো। আচ্ছা, বেশ। খেতে বসো। বসি। ব্রজ, ব্রজ, অমলবাবুর খাওয়া হয়েছে তো? ওনাকে পান দিয়ে আয়। কিছু খাচ্ছ না যে? কেন, কম খাইনি তো? রাত্রে তুমি কি বলবে বলছিলে? দেখো, কিছুদিন ধরে মন্দার ব্যবহার আমার ভালো ঠেকছে না। অমলের সাথেও এমনিভাবে চলে যে সে দেখলে লজ্জা হয়। হ্যাঁ, তুমি পাগল হয়েছ? অমল ছেলে মানুষ, সেদিনকার ছেলে। তোমরা মেয়েরা ভারী সন্দেহপ্রবণ। আচ্ছা বেশ, আমরা সন্দেহপ্রবণ, কিন্তু বাড়িতে এসব বেহায়াপনা আমি হতে দেব না বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এ নিয়ে আর কোনো গোলের দরকার নেই। উমাপদ ময়মনসিংহে চলে যাচ্ছে, মন্দাকেও নিয়ে যাচ্ছে। তোমার লেখাটা আমাকে শোনাও না চারু। এ তোমার ভালো লাগবে না, ঠাট্টা করবে। অনেক পরিশ্রম যায় তোমার, এবার ঘুমাও তো। আচ্ছা, বেশ। এ কি মন্দা বৌঠান, জিনিসপত্র গোছানোর ধুম যে। আর ভাই, যেতে তো হবেই। চিরকাল কি থাকবো? যাচ্ছ কোথায়? দেশে। কেন, এখানে অসুবিধা কি হলো? অসুবিধা আমার কি বলো? তোমাদের সঙ্গে তো ভালোই ছিলুম, কিন্তু একজনের যে অসুবিধে হতে লাগলো। ছি ছি ছি, কি লজ্জা! জামাইবাবু কি মনে করলেন? ছি, এ বাড়িতে আর একদণ্ডও থাকা নয়। দাদা, এ কি অবস্থা? খবর কি অমল? আমার ওপর কি তোমার কোনো রকম সন্দেহের কারণ হয়েছে? তোমার ওপর সন্দেহ? বৌঠান, বৌঠান কি আমার চরিত্র সম্পর্কে তোমার পাগল হয়েছে নাকি? বৌঠান কিছু বলেননি? তোমাকে ভালোবাসেন বলে যদি কিছু বলেও থাকেন, তাতে রাগ করার কিছু নেই। এখন তবে আমার অন্যত্রই যাওয়া উচিত। কি যে ছেলে মানুষই করো তা ঠিক নেই। শান্ত হও অমল, এখন মন দিয়ে নিজের পড়া করো, তারপর কাজকর্ম ও বাসস্থানের কথা ভেবো। আমি আছি যখন, তোমার কোনো চিন্তার কারণ নেই। দাদা, তোমার কি অসুখ করেছে? ও কিছু না অমল। এবারে কাগজে তোমার কোনো লেখা বেরোচ্ছে নাকি অমল? হ্যাঁ, বেরোবে দাদা, জানাবো। বৌঠানের সঙ্গে দেখা করে আসি একবার। আচ্ছা, যাও। বৌঠান, দাদার কি হয়েছে বলো দেখি। ও তুমি আজকাল ঠিক মতো আসো না কেন? আমার কিচ্ছু ভালো লাগে না। দাদার কি হয়েছে? কই, কিছু তো বুঝতে পারলাম না। অন্য কাগজ বোধহয় ওর কাগজকে গালি দিয়ে থাকবে। বুঝতেই পারলে না? আজ আমি অমাবস্যার আলো বলে একটা লেখা লিখছিল। আশ্চর্য! কোথায় যাচ্ছ অমল? অমল, শোনো শোনো। চারু, অমলের একটি ভালো বিবাহের প্রস্তাব এসেছে। ভালো কি এসেছে? বিয়ের সম্বন্ধ। কেন, আমাকে কি পছন্দ হলো না? তোমাকে পছন্দ হলো কিনা সে কথা অমলকে এখনো জিজ্ঞেস করা হয়নি। আর যদি বা হয়েও থাকে, আমার তো একটা ছোটখাটো দাবি আছে, সে আমি ফস করে ছাড়ছি নে। আহ, কি বকছো তা ঠিক নেই। তুমি যে বললে তোমার বিয়ের সম্বন্ধ এসেছে। ও, অমলের? বেশ তো, তাহলে আর দেরি কেন? তবে একবার অমলের মতটা নেওয়া ভালো। কেন, তোমার কি মনে হয় সে করবে না? আগে তো অনেকবার চেষ্টা করেছি, সে রাজি হয়নি। এখনকার পরিস্থিতি অন্য। বাজারে অনেক দিনা, অমলকে আমি আর সেরকম ভাবে আশ্রয় দিতে পারবো না। ব্রজ, ব্রজ, অমলকে একবার এ ঘরে ডেকে দে তো। ডাকছো দাদা? হ্যাঁ, বর্ধমানের উকিল রঘুনাথ বাবুর মেয়ের সঙ্গে
তোমার বিয়ের প্রস্তাব এসেছে। তার ইচ্ছে বিয়ে দিয়ে তোমাকে বিলেত পাঠিয়ে দেবেন। তোমার কি মত? তোমার অনুমতি থাকলে আমার কোনো অমত নেই। কি আমার কথার বাধ্য ছোট ভাই, তার চেয়ে বলো না কেন নিজের ইচ্ছে গেছে, পেটে খিদে মুখে লাজ। তোমার খাতিরেই এতদিন খিদে চেপে রেখেছিল, পাছে তোমার হিংসা হয়? কখনো না, কখনো আমার হিংসা হয় না। ওরকম করে বলা তোমার ভারী অন্যায়। আচ্ছা বাবা, আচ্ছা, অপরাধ হয়েছে, মাফ করো। বিয়ের প্রস্তাবে তাহলে রাজি? হ্যাঁ। মেয়েটি ভালো না মন্দ তাও একবার দেখবে না? তোমার এরকম দশা হয়েছে। অমল, মেয়ে দেখতে চাও তো বন্দোবস্ত করি। না, দরকার দেখি না। ওর কথা শোনো কেন, ও না দেখতে চায়, আমি দেখে নেব। না দাদা, ওই নিয়ে মিথ্যে দেরি করার দরকার নেই। বিলেত পালাবার জন্য মন বুঝি দৌড়চ্ছে? আমরা তোমাকে মারছিলুম না ধরছিলুম? হ্যাটকোট পরে সাহেব না সাজলে এখনকার ছেলেদের মন ওঠে না। ঠাকুরপো, বিলেত থেকে ফিরে এসে আমাদের মতো কালা আদমিদের চিনতে পারবে তো? তাহলে আর বিলেত যাওয়া কি করতে? কালো রূপ বলবার জন্যেই তো 7 সমুদ্র পেরোনো। তা ভয় কি চারু, আমরা রইলুম, কালোর ভক্তের অভাব হবে না। অমল তো কাল চলে যাচ্ছে, কিছুদিন বোধহয় তোমার খুব একলা বোধ হবে। জানি না। আচ্ছা, আমি ওদিকটা দেখি সব বন্দোবস্ত হলো কিনা। তা যাও না। অমলে কদিনেই কি রোগা হয়ে গেছে, খুব কষ্ট পাচ্ছে, কিন্তু কাছে আসছে না কেন? যাওয়ার আগে তো একটু কথা বলতে ইচ্ছে হয়। আচ্ছা, মন্দা চলে গেছে বলেই কেউ এমন করে? ও কি তবে মন্দাকে ভালোবাসে? অমলের মন কি এমন হবে? না না, এ অসম্ভব। কিন্তু তাই যদি হয়, আমার এত যন্ত্রণা হয় কেন? বৌঠান, এসো অমল। আমার যাবার সময় হয়েছে। তুমি দাদাকে ভালো করে দেখো। তার ঘরে বাইরে সর্বত্র সংকট। তুমি ছাড়া তার তো আর কেউ নেই। তুমি লেখা ছাড়বে না তো অমল? চুলোয় যাক আষাঢ়ের চাঁদার অমাবস্যার আলো। আমি ব্যারিস্টার হয়ে ফিরে এসে যদি দাদার পাশে দাঁড়াতে পারি, তবেই আমি পুরুষ মানুষ। অমল, আসি বৌঠান। চিঠি লিখবে তো অমল? আগে পৌঁছই। চারু, আজ যে এত দেরি করলে শুতে আসতে? হ্যাঁ, আজ দেরি হয়ে গেল। চারু, এ কদিন ভালো ছিলে তো? ভালোই আছি। অমলের বিয়ে তো চুকে গেল, মেয়েটাকে দেখতে বেশ। চারু, ঘুমোচ্ছ? না। বেচারা অমল একলা চলে গেল। যখন ওকে জাহাজে তুলে দিলুম, সে ছেলে মানুষের মতো কাঁদতে লাগলো। দেখেই বুড়ো বয়সে আমি নিজের চোখে জলটাকে আটকাতে পারলুম না। চারু, তোমার কি অসুখ? এ কি, কোথায় গেল চারু? পাশের বারান্দায় কে কাঁদে? এ কি চারু? চারু, চারু। কতদিন হলো অমল তোমাকে চিঠি লেখে না? একবার টেলিগ্রাম করে জানবে কেমন আছে? 2 হপ্তাহ আগে আমি তার চিঠি পেয়েছি, সে পড়ায় ব্যস্ত। ও, তবে কাজ নেই। আমি ভাবছিলুম বিদেশে আছে, যদি ব্যামো হয়, বলা তো যায় না। না, তেমন কোনো ব্যামো হলে খবর পাওয়া যেত। টেলিগ্রাম করাও তো আর কম খরচ নয়। তাই নাকি? আমি ভেবেছিলুম বড় জোর 1 কি 2 টাকা লাগবে। প্রায় 100 টাকার ধাক্কা। তাহলে তো কথাই নেই। বিলেতে পৌঁছেও আমাকে একখানা চিঠি লেখার সময় পেল না কেন? আমি কি অপরাধ করেছি? বিলেতের টেলিগ্রাম আমার টেবিলে? অমলের কিছু হলো নাকি? দেখি তো। আমি ভালো আছি। এ কি, এ তো প্রিপেড টেলিগ্রামের উত্তর। চারু, এই নাও ধরো।
আমি তো এর মানে কিছুতেই বুঝতে পারছি না। তুমি ওকে টেলিগ্রাম পাঠিয়েছিলে, টাকা কোথায় পেলে? গয়না বাঁধা রেখেছি। কেন চারু, কেন আমাকে লুকিয়ে কেন? তবে তবে কি কবে আসবে? তোমার যদি একলা বোধ হয় আমাকে লিখো, আমি চলে আসবো। আমাকে সঙ্গে নিয়ে যাও, আমাকে এখানে একলা ফেলে রেখে যেও না। আর কেমন করে সে বা বহিব চারু? আচ্ছা চলো, আমার সঙ্গেই চলো। না থাক, আমার যাবার আর কোনো জায়গা নেই।